হ্যালো বন্ধুরা, ভাবুন একবার আপনার জীবনে শুধু আর ৩ দিন বাকি আছে, আর এই ৩ দিন আপনার জীবনের সবচেয়ে দুর্বিষহ দিন হতে যাচ্ছে। এক ভয়ঙ্কর দানব আপনার আশেপাশেই ঘুরছে, আপনার মৃত্যু অবধারিত। ঠিক এমনই ঘটতে চলেছে নিকিতার জীবনে, কিন্তু এর পেছনে রয়েছে এক গভীর রহস্য। নিকিতা কি পারবে এই রহস্য উদ্ঘাটন করতে? সেটাই দেখব সম্প্রতি রিলিজ পাওয়া সুপারন্যাচারাল থ্রিলার মুভির গল্পে, যার নাম হলো নিকিতা রয়। মূল গল্প শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করে দিন, এবং আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। তো চলুন ডুব দেই এই রহস্যের গভীরে। গল্পের শুরুতেই আমরা দেখি লন্ডনের একটি শহরে সেনাল নামের এক ব্যক্তিকে। সে এক ভয়ঙ্কর দানবকে দেখে আতঙ্কে নিজের ভয়েস রেকর্ড করে বলছে, আমি হয়তো আর বাঁচব না, সে আমাকে মারতে এসেছে। এই কথা বলতে না বলতেই দেখা যায় একটি ভয়ঙ্কর দানব দাঁড়িয়ে আছে। এটা দেখে সেনাল তড়িঘড়ি করে বাড়ি থেকে পালাতে থাকে। সে গাড়িতে করে পালানোর চেষ্টা করে, কিন্তু সেই দানব গাড়ির উপর আক্রমণ করে এবং গাড়িটি দুর্ঘটনায় পড়ে। এরপর স্যানেল ভয়ে ভয়ে গাড়ি থেকে নেমে সামনে হাঁটতে হাঁটতে একটি ব্রিজের সামনে চলে আসে। আর তখনই হঠাৎ সে দেখে তার সামনে সেই ভয়ঙ্কর দানবটি দাঁড়িয়ে আছে। ভয় পেয়ে কোনো উপায় না দেখে সে সোজা নদীতে ঝাঁপ দেয়, কিন্তু তখনই আমরা দেখি সেই দানবটি পানির ভেতর থেকে টেনে ধরে রাখে। পরদিন সকালে পুলিশ ঘটনাস্থলে এসে সেনালের মৃতদেহ উদ্ধার করে। এখান থেকে আমরা চলে আসি মুম্বাই শহরে, যেখানে দেখা যায় নিকিতার একটি বই প্রকাশিত হচ্ছে, সুপারস্টিশন ইন দ্য মডার্ন এজ। নিকিতা আসলে এমন এক কমিউনিটিতে কাজ করে যারা অন্ধবিশ্বাস দূর করতে কাজ করে। এই সংগঠনটি তার ভাই সেনালি শুরু করেছিল। নিকিতা সবাইকে জানায় তারা আইআরসি নামে একটি সংগঠন চালায়, যারা সমাজে অন্ধবিশ্বাস ছড়ানো লোকদের মুখোশ খুলে দেয়। তার বইটিও সেই বিষয় নিয়েই লেখা। এরপর যখন নিকিতা নিজের ঘরে ফেরে, তখন তার ফোনে টিনা নামে একটি মেয়ের কল আসে, যে স্যানেলের সহকর্মী ছিল। সে জানায় স্যানেল আর এই পৃথিবীতে নেই। এই খবর শুনে নিকিতা একেবারে হতবাক হয়ে যায় এবং দ্রুত লন্ডনে চলে যায়। সেখানে গিয়ে সে ভাইয়ের মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে। তখন তাকে সান্ত্বনা দিতে আসে জলি নামের একজন ছেলে। সে একসময় নিকিতার প্রেমিক ছিল, কিন্তু কোনো কারণে তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর জলি বাইরে এসে তার ফলোয়ারদের স্যানেলের মৃত্যু সম্পর্কে জানায়, কারণ সে একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ছিল। তখন নিকিতা এসে বলে, আমাকে সেই জায়গায় নিয়ে চলো যেখানে আমার ভাই মারা গেছে। জলি তখন তাকে সেই নদীর ধারে নিয়ে যায়। নিকিতা কল্পনায় দেখে তার ভাই কিভাবে ডুবে গিয়েছিল, আর সেটা ভাবতেই সে কেঁপে ওঠে। এরপরে নিকিতা তার ভাইয়ের অফিসে যায়, যেখানে আইআরসির সদস্যরা উপস্থিত ছিল। সে সবাইকে প্রশ্ন করে, আমার ভাই কি আসলেই আত্মহত্যা করেছিল? সে বুঝতে পারে কিছু একটা গড়বড় আছে। তখন সে জানতে চায় স্যানেল কোন কেসে কাজ করছিল। টিনা জানায় অমরদেব নামের এক লোকের ট্রু ফেথ ফাউন্ডেশন নিয়েই সে কাজ করছিল, যার হাজার হাজার ভক্ত। স্যানেল সেই ফাউন্ডেশনে একজন ইনফর্মারও পাঠিয়েছিল, কিন্তু তারা জানে না সে আসলে কে। এরপর নিকিতা স্যানেলের ডেস্কে কিছু ছবি খুঁজে পায়, যেগুলো স্যানেল নিজেই এঁকেছিল। ছবিগুলো ছিল ভয়ানক, এবং নিকিতার তখনই সন্দেহ হয় এই ছবিগুলোর স্যানেলের মৃত্যুর সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে। এরপর আমরা দেখতে পাই অমরদেব নামের ওই লোককে, যে তার প্রচুর ভক্তদের সামনে বক্তব্য দিচ্ছে। এদিকে স্যানেলের এক বন্ধু নিকিতাকে একটি ডিক্টোফোন দেয় এবং জানায় যে এতে কিছু রেকর্ডিং আছে। রেকর্ড শুনে তারা জানতে পারে স্যানেল বলছে, অমরদেব আমাকে 3 দিনের সময় দিয়েছিল, আমি তার হুঁশিয়ারি পাত্তা দিইনি। এখন বুঝতে পারছি আমি হয়তো মরতে চলেছি। এই কথা শুনে নিকিতা নিশ্চিত হয়ে যায় ভাইয়ের মৃত্যুর পেছনে অমরদেব বা তার লোকজনেরই হাত আছে। তাই সে বলে, আমি এই রহস্যের সমাধান করব। তবে স্যানেলের সহকর্মীরা বলে, এতে কোনো লাভ নেই, স্যানেল তো এখন আর নেই। কিন্তু নিকিতা থেমে থাকেনি। সে এতে সবার সাহায্য চায়, কিন্তু অমরদেব খুব পাওয়ারফুল হওয়ায় কেউই নিকিতাকে সাহায্য করতে সাহস পায় না। শুধুমাত্র জলি তাকে সাহায্য করার প্রতিশ্রুতি দেয়। এরপর নিকিতা সোজা পুলিশের কাছে যায় এবং ভাইয়ের মৃত্যুর ইনভেস্টিগেশন সম্পর্কে জানতে চায়। পুলিশ জানায় এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে, এমন কোনো প্রমাণ নেই যে এটি খুন। নিকিতা সিসিটিভি ফুটেজ চেক করতে চায়, কিন্তু পুলিশ সেটার অ্যাক্সেস দেয় না নিকিতাকে।
তাই সে মন খারাপ করে চলে আসে এবং বসে বসে ডিক্টোফোনটি আবার শুনতে থাকে। সেখানে সানাল বলে, আজ আমার দেব আমাকে চ্যালেঞ্জ করেছে, 3 দিনের মধ্যে আমি মারা যাব। আজ প্রথম দিন, কিন্তু আমি কিছুই টের পাচ্ছি না। আমি তাকে এক্সপোজ করব। সে প্রতিদিন তার ভক্তদের বোকা বানিয়ে মিরাকেল ম্যান সেজে ঘুরে বেড়াচ্ছে। এরপরই শোনা যায় দ্বিতীয় দিনের রেকর্ড, যেখানে সানাল খুব ভীত হয়ে বলছে, আজ দ্বিতীয় দিন, আমার আশেপাশে মনে হচ্ছে কেউ একজন আমাকে দেখছে। মনে হচ্ছে কোনো ভয়ঙ্কর দানবের গোঙানোর আওয়াজ পাচ্ছি। আমি খুব ভয় পাচ্ছি। এটা শুনে নিকিতাও চমকে ওঠে, আমার দেব এমন কি করলো? এরপর নিকিতা স্যানালের বাড়িতে গিয়ে তার ল্যাপটপ খোঁজে। নিকিতা ল্যাপটপ ওপেন করে আর ওইদিকে জলি স্যানালের স্টাডি রুম চেক করতে গিয়ে দেখে সেখানে দেয়ালে আঁকা দানবের ছবি আর লেখা, হেল্প মি, হি উইল কিল মি। নিকিতা এইসব দেখে ভাবে, ভাই কি সত্যি এই দানবকে দেখতে পাচ্ছিল? এরপর নিকিতা জলিকে জানায় স্যানেলের ল্যাপটপে ফ্রেয়া নামে কারো একটি ইমেল এসেছে, যেখানে বলা হয়েছে একটি কুরিয়ার রিসিভ করতে হবে, কিন্তু সেনাল সেই কুরিয়ারটি এখনো রিসিভ করেনি, তাই সেটা এখন আমাদেরকে গিয়ে আনতে হবে। তখন জলি বলে, কাল সকালে নিয়ে আসবো, এখন অলরেডি বন্ধ হয়ে গেছে কুরিয়ার অফিস। এরপর নিকিতা বলে, আমাকে হোটেলে নামিয়ে দাও, আমি ভাইয়ের বাড়িতে থাকলে ওর কথা সবসময় মনে পড়তে থাকবে। এরপর জলি তাকে পেইং গেস্ট হোটেলে নামিয়ে দেয়। সেই রাতে নিকিতা রুমে বসে আবার ভাইয়ের ডিক্টোফোনটি শুনতে শুরু করে। সেখানে স্যানেল জানায়, আমার এক ইনফর্মার ছিল, কিন্তু এখন আর ওর সঙ্গে যোগাযোগ হচ্ছে না, সম্ভবত সে ধরা পড়ে গেছে। এরপর নিকিতা শুনতে পায় স্যানেলের তৃতীয় দিনের রেকর্ডিং, যেখানে সে বলছে, কেউ একজন আমাকে মারতে চাচ্ছে, আর সে এই আতঙ্কে পালাতে শুরু করে। বন্ধুরা, এটাই ছিল মুভির শুরুতে দেখানো সেই দৃশ্য। এরপর নিকিতা আমার দেব সম্পর্কে অনুসন্ধান করতে থাকে এবং পরদিন জলিকে নিয়ে সরাসরি আমার দেবের ফাউন্ডেশনে পৌঁছে যায়। সেখানে দেখা যায় এক হুইল চেয়ারে বসা ছেলে আসে, যে বলে সে হাঁটতে পারে না। তখন আমার দেব তাকে জিজ্ঞাসা করে, তুমি আগে কাউকে ধোঁকা দিয়েছ? ছেলেটি জানায়, সে একদিন খুব জোরে গাড়ি চালাচ্ছিল, তার সাথে যে মেয়েটা গাড়িতে ছিল সে বারবারই তাকে বলছিল ধীরে চালানোর জন্য, কিন্তু এরপরই ঘটে যায় অ্যাক্সিডেন্ট এবং মেয়েটি মারা যায়। তখন আমার দেব বলে, এই মেয়েটি এখন তোমার পা আটকে রেখেছে। এরপর সে এমনভাবে কাজ করে যেন সেই মেয়েটিকে মুক্তি দিয়ে দিয়েছে। এরপর হঠাৎ করে ছেলেটি উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। এই ঘটনা দেখে নিকিতাও হতবাক হয়ে যায়। সে চলে যাওয়ার সময় আমার দেব সেটি লক্ষ্য করে। বাইরে এসে নিকিতা জলিকে বলে, ছেলেটি নিশ্চয়ই অভিনয় করছিল, এরকম অলৌকিক কিছু পসিবল নয় যেখানে একজন প্রতিবন্ধী হঠাৎ ভালো হয়ে যায়। কিন্তু জলি বলে, আমার দেব সত্যি অলৌকিক শক্তি সম্পন্ন একজন মানুষ। ঠিক তখনই ফাউন্ডেশনের একজন সদস্য নিকিতার কাছে আসে এবং বলে, আপনাকে আমার দেব ডেকেছেন। এরপর তারা যখন তার কাছে যায়, আমার দেব তাদের নাম ধরেই ডাকে। মনে হচ্ছিল সে ভালো করেই চেনেন নিকিতাকে। তখন নিকিতা সরাসরি জিজ্ঞাসা করে, আপনি কি ছেলেটিকে শুধু অভিনয় করতে বলেছিলেন? আমার দেব হাসে এবং বলে, আমি যা করি সেটাই সত্য হয়। কিন্তু নিকিতা সেটা মানতে রাজি হয় না। তখন আমার দেব বলে, আমার কাছে এমন এক শক্তি আছে যার মাধ্যমে আমি সব আগেই জেনে যাই। তখন নিকিতা বলে, তাই তো আপনি আমার ভাইকে আগেই বলে দিয়েছিলেন সে 3 দিনের মধ্যে মারা যাবে। এরপর রাগে নিকিতা বলে, আমার ভাই যেটা করতে পারেনি আমি সেটা করব। আমি আপনাকে সবার সামনে এক্সপোজ করব। যদি সেটা না পারি তাহলে আমি আমার ভাইয়ের বোন নই। এই কথা শুনে আমার দেব বলে, তবে এখন তোমার কাছেও মাত্র 3 দিন সময় আছে, তোমার ভাইয়ের মতোই, যা করার তাড়াতাড়ি করে ফেলো। এই বলে সে রাগ করে নিকিতাকে বের করে দেয়। বাইরে এসে জলি বলে, আমার দেব খুবই শক্তিশালী, তার সঙ্গে ঝামেলা করো না। কিন্তু নিকিতা তখন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে যে সে থামবে না। এরপর সে সোজা চলে যায় সেই কুরিয়ার নিতে, যেটা স্যানেলের নামে এসেছিল। প্যাকেটটি খুলে দেখে ভেতরে একটা বই, যাতে অনেক অদ্ভুত ছবি আঁকা ছিল। ঠিক একই ধরনের ছবি স্যানেলও এঁকেছিল, মানে এই সব কিছুই একে অপরের সাথে সংযুক্ত। এরপর নিকিতা বইটি পাঠানো প্রিয়ার ঠিকানা বের করে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে জলি চারপাশ দেখে ভিডিও করতে শুরু করে, কিন্তু নিকিতা তাকে ধমক দিয়ে থামিয়ে দেয়। এরপর তারা ঘরে ঢুকে দেখে ভিতরে কেউ নেই, কিন্তু একটা অদ্ভুত গন্ধ পাওয়া যাচ্ছিল। তখন নিকিতা বাড়ির গার্ডেনে গিয়ে দেখে ফ্রেয়া একটি কুকুরকে মেরে মাটি চাপা দিচ্ছে। সে পুরোপুরি এক পাগলের মতো আচরণ করছিল।
নিকিতা যখন তার সঙ্গে কথা বলতে যায়, প্রিয়া তখন কাউকে দেখে হঠাৎ দৌড়ে পালাতে শুরু করে। নিকিতা আর জলিও তার পেছনে ছোটে এবং এক জায়গায় গিয়ে আতঙ্কে শ্রেয়া নিজেকেই মেরে ফেলে। এই দৃশ্য দেখে জলি তড়িঘড়ি করে নিকিতাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ কেউ যদি তাদের সেখানে দেখে ফেলে তাহলে তারা দুজনেই বিপদে পড়ে যাবে। পরে জলি বলে, আমাদের আর কোনো তদন্ত করা উচিত নয়, মানুষ মরছে, আমরাও মারা যেতে পারি। কিন্তু নিকিতা তার কোনো কথাই শোনে না। তখন রেগে গিয়ে জলি বলে, আমি আর তোমার সঙ্গে থাকতে পারবো না, এবং সে চলে যায়। এরপর নিকিতা নিজের রুমে বসে শ্রেয়ার পাঠানো বইটি পড়তে থাকে। তখনই তার ভেতরে একটি মেমোরি কার্ড খুঁজে পায়। সেটিতে শ্রেয়া একটি ভিডিও বানিয়ে রেখেছিল, যেখানে দেখা যায় অমরদেব কিভাবে তার অলৌকিক ক্ষমতা দিয়ে মানুষকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। সেই ভিডিওতে প্রিয়া বলছে, জানি না অমরদেব কিভাবে এসব করে। একদিন শ্রেয়া ফাউন্ডেশনের এক গোপন কক্ষে ঢুকে সেই বইটি চুরি করে এবং একটি রহস্যময় তরল পদার্থ সঙ্গে নিয়ে নেয়। নিকিতা জানতে চায় এটা কি ধরনের লিকুইড। এরপর সে সিদ্ধান্ত নেয় আবার শ্রেয়ার বাড়িতে যাবে কিছু তথ্য খুঁজে বের করতে। সে জলকে ভয়েস মেসেজ পাঠিয়ে বিষয়টি জানায়, যদিও জলি তার সঙ্গে যায় না। এরপর শ্রেয়ার বাড়িতে পৌঁছে নিকিতা পুরো ঘর ভালোভাবে খুঁজে দেখে এবং সেই জায়গাটা খুঁড়ে ফেলে যেখানে শ্রেয়া কুকুরটিকে পুঁতেছিল। সেখান থেকেই সে সেই রহস্যময় লিকুইডটি খুঁজে পায়, যেটা সে ভিডিওতে দেখেছিল। তখনই সে সামনে এক ভয়ঙ্কর দানবকে দেখতে পায়, যে তার দিকে ধেয়ে আসছিল। দানবটিকে দেখে নিকিতা দৌড়াতে শুরু করে, আর সেটা তার পেছনে ধাওয়া করে। দৌড়ানোর সময় নিকিতার শরীরেও আঘাত লাগে, কিন্তু প্রাণে বাঁচতে সে দৌড়াতে থাকে। ঠিক সেই সময় জলি এসে পৌঁছে যায়, যে তার মেসেজ দেখে চলে এসেছিল। সে নিকিতাকে উদ্ধার করে সেখান থেকে নিয়ে যায়। সেই রাতে নিকিতা এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে জলিকে পুরো রাত তার সঙ্গে রেখে দেয়। পরদিন সকালে সে স্যানেলের বন্ধুদের সেই লিকুইডটি দেখিয়ে বলে, অমরদেব এই তরল পদার্থ ব্যবহার করেই মানুষকে নিজের নিয়ন্ত্রণে আনছে। এটা একটা সাইকোট্রপিক সাবস্টেন্স, কিন্তু সে প্রমাণ করতে পারে না যে এই তরল আসলেই কাউকে নিয়ন্ত্রণ করতে সক্ষম, কারণ লিকুইডটির রং বদলানোর কথা থাকলেও সেটা বদলায় না। তখন টিনা বলে, তুমি এসব নিয়ে অযথাই দুশ্চিন্তা করছো, এগুলো ভুলে যাও, নিজের লাইফে এগিয়ে যাও। কিন্তু নিকিতা তার কোনো কথাই শোনে না। ঠিক তখনই একজন পুলিশ অফিসার এসে জানায়, তোমাদেরকে প্রিয়ার খুনের বিষয়ে কিছু প্রশ্ন করতে হবে। সে জলি ও নিকিতাকে নিজের সঙ্গে নিয়ে যায়, কিন্তু দেখা যায় সে সরাসরি তাদেরকে অমরদেবের ফাউন্ডেশনে নিয়ে গেছে। এটা দেখেই নিকিতা বুঝে যায় যে এই পুলিশও আসলে অমরদেবের লোক। নিকিতা তখন অমরদেবকে তীব্রভাবে কথা শুনিয়ে দেয়। তখন অমরদেব বলে, প্রিয়া আমার বইটি চুরি করেছিল। এরপর সে সেই বইটি নিকিতাকে দেখায়, কিন্তু নিকিতার জানা মতে বইটি তো তার রুমে ছিল, মানে অমরদেব তার রুম থেকে বইটি তুলে নিয়েছে। এটা দেখে নিকিতা বলে, আপনি তো চোরও বটে, আর আমি আপনার ব্যাপারেও অনেক ইনফরমেশন বের করে ফেলেছি। কিভাবে একটা ছোট শহর থেকে একজন সাধারণ মানুষ এত বড় ফাউন্ডেশন বানিয়ে ফেলেছে মানুষকে বোকা বানিয়ে। তখন অমরদেব হুমকি দিয়ে বলে, তুমি যদি এই অহংকারে ডুবে থাকো তবে খুব শীঘ্রই তুমি শেষ হয়ে যাবে। এরপর সে একটি ছবি দেখায় এবং বলে, তোমাকে এই ধরনের এক রাক্ষস মেরে ফেলবে। ছবিটি দেখে নিকিতা থমকে যায়, কারণ এটি সেই দানবের ছবি যেটি দেখে সে পালিয়েছিল। এরপর নিকিতা সোজা নিজের রুমে ফিরে গিয়ে দেখে অমরদেবের লোকেরা বই ছাড়া আর কিছুই নেয়নি। এরপর সে টিনাকে প্রিয়ার বাড়িতে দেখা এক অদ্ভুত নম্বরের ছবি পাঠায় এবং বলে, এটা হয়তো কোনো ক্লু হতে পারে, প্লিজ এটা ডিকোড করে দাও। টিনা রাজি হয়ে যায়। পরে সে জানায় এই নম্বর আসলে এক পরিত্যক্ত বিল্ডিংয়ের লোকেশন। নিকিতা সে লোকেশন পেয়ে সোজা সেখানে চলে যায়। সেখানে গিয়ে দেখে অনেকগুলো মৃতদেহ পড়ে আছে, আর সে রাক্ষস সেগুলো খাচ্ছে। এটা দেখে নিকিতা দৌড়ে পালাতে থাকে, আর দানবটি আবার তার পেছনে ধাওয়া করে। নিকিতা দৌড়ে গিয়ে একটা রুমে ঢুকে পড়ে। তখনই সেই দানবটি এসে নিকিতাকে অ্যাটেক করে আহত করে ফেলে। ঠিক তখনই জলি আবার সময় মতো এসে তাকে নিয়ে যায়। এরপর জলি নিকিতাকে সোজা অমরদেবের কাছে নিয়ে গিয়ে তার সামনে হাত জোড় করে অনুরোধ করে, প্লিজ নিকিতার উপর থেকে এই 3 দিনের অভিশাপ তুলে নিন, না হলে সে মারা যাবে। কিন্তু অমরদেব বলে, এখন আর আমি কিছুই করতে পারবো না। যদি সে বাঁচতে চায় তবে তাকে কোনো একটি প্রাণীকে বলি দিতে হবে, তখনই এই রাক্ষসের ক্ষুধা মিটবে। এই সময় নিকিতার জ্ঞান ফেরে এবং সে অমরদেবকে সরাসরি মারতে যায়। তখন অমরদেব বলে, তুমি আমাকে মেরে ফেললেও কোনো লাভ নেই, মানুষ আমাকে আরো বেশি পূজা করবে, তুমি আমাকে কখনো এক্সপোজ করতে পারবে না।
এটা শুনে নিকিতা চুপচাপ বাইরে বেরিয়ে আসে। এমনকি জলির সঙ্গেও তার ঝগড়া হয়ে যায়, কারণ জলি তাকে বলছিল অমরদেবের কাছে ক্ষমা চাইতে। এরপর আমরা দেখতে পাই নিকিতা যখন নিজের রুমে ফেরে তখন তার মাথা ঠিক মতো কাজ করছিল না। সেই হোটেলের একটি পোষা বিড়াল তার কাছে আসে, আর তখনই নিকিতার অমরদেবের সেই কথাগুলোই মাথা ঘুরছিল। সে তখন সেই বিড়ালটিকে গলা চেপে মারতে যায়, কিন্তু সে হঠাৎই অজ্ঞান হয়ে পড়ে। ঠিক সেই সময় তার ব্যাগে পানি পড়ে যায়, আর তখন দেখা যায় তার ব্যাগের রং পরিবর্তন হচ্ছে, মানে ব্যাগের ভেতরে কিছু একটা আছে। এদিকে জলি দুঃখে নিজে শুট করা ভিডিওগুলো দেখতে থাকে। তখন সে দেখে পেছনে একজন মানুষ তাকে নজরে রাখছে। তখনই সে বুঝে যায় এটা নিশ্চয়ই অমরদেবেরই কাজ। এরপর দেখা যায় অমরদেব আবারও লোকজনদের মাঝে উপস্থিত। ঠিক তখনই জলি ও টিনা আদমোরা নিকিতাকে নিয়ে তার সামনে হাজির হয় এবং হাত জোর করে বলে, প্লিজ একে বাঁচান। তখন লোক দেখানোর জন্য অমরদেব নিকিতাকে ভালো করার অভিনয় শুরু করে এবং এক পর্যায়ে সে যেন তার উপর কোনো কেমিক্যাল ছুটতে যাচ্ছিল। ঠিক তখনই নিকিতা তাকে থামিয়ে দিয়ে বলে, আমি এখন আর তোমার নিয়ন্ত্রণে নেই। আমি আগেই বুঝে গেছি তুমি এক ধরনের লিকুইড দিয়ে মানুষকে নিজের অধীনে আনো, আর যেই তোমার বিরুদ্ধে যায় তাকে শয়তানের ছবি দেখিয়ে ভয় দেখাও, যেন সে বিশ্বাস করে শয়তান তাকে মারতে আসছে। কিন্তু আসলে সবকিছুই তার মনের ভ্রম, আর এই ভয়ে সে নিজেই নিজের জীবন শেষ করে ফেলে, যেমনটা ঘটেছিল স্যানাল আর ফ্রেয়ার সঙ্গে। এরপর সে বলে, আপনি আমার ব্যাগের উপর সেই লিকুইড ছুঁড়ে দিয়েছিলেন, যেই কারণে যখনই আমি ব্যাগটি ছুঁতাম তখনই সেই লিকুইড কোনো না কোনোভাবে আমার নাক বা মুখ দিয়ে শরীরে প্রবেশ করছিল এবং আমি আপনার নিয়ন্ত্রণে চলে যাচ্ছিলাম। আর সেই লিকুইডটাই ফ্রেয়া পেয়েছিল, যেটা ছিল এই নিয়ন্ত্রণের অ্যান্টিডোট। আমি সেটা বুঝে উঠতে পারিনি, কিন্তু জলি পরে সেটা বুঝে গিয়েছিল এবং সেই আমাকে বাঁচিয়েছে। এই কথা শুনে অমরদেব বলে, তাতে কি হয়েছে? তুমি আমার কিছুই করতে পারবে না। আমি তোমার ভাই আর ফ্রেয়াকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে মেরেছি, কিন্তু আজও মানুষ আমাকেই মানে। তুমি প্রমাণ কিভাবে করবে যে আমার কাছে কোনো শক্তি নেই? তখন নিকিতা বলে যে জলি আপনার বায়োল্যাব খুঁজে বের করেছে, যেখানে আপনি এই কেমিক্যাল তৈরি করেন, আর আপনি এখন যা কিছু বলছেন সেটা সবই সোশ্যাল মিডিয়াতে লাইভ চলে যাচ্ছে, কারণ জলি তার স্মার্ট গ্লাস দিয়ে সব কিছু রেকর্ড করছিল। এটা দেখার পর বাইরে থাকা মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠে এবং অমরদেব আতঙ্কিত হয়ে পড়ে। এরপর জনতা এসে অমরদেবকে মারতে শুরু করে এবং নিকিতা ও জলি সেখান থেকে বেরিয়ে যায়। আর বন্ধুরা, এইভাবেই এই মুভিটি শেষ হয়। তো কেমন লাগলো মুভির গল্পটি আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমার ভিডিও এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি লাইক এবং শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, কারণ আমরাই একমাত্র এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসি। ধন্যবাদ।